আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। যে কারণে জামাতের জনপ্রিয়তা দ্রুত বেড়ে যাচ্ছে। বাংলাদেশে রাজনৈতিক নেতাদের চরিত্র বাংলাদেশের মানুষ আসলে এই যাবৎ পর্যন্ত কেমন দেখে এসেছে। যখন নির্বাচনের সময় আসে তখন রাজনৈতিক নেতারা যারা দুই ঈদের নামাজেও ঠিকভাবে শরিক হয় না, তারা কিন্তু এই নির্বাচনের সময় আসলে তারা মসজিদে একেবারে ইমামের পিছনে গিয়ে সব মুসল্লির আগে গিয়ে বসে থাকে এবং তারা এমন একটা ভাব দেখায় যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের চাইতেও সে অনেক বড় মুসল্লি। আবার যখন তারা জনগণের কাছে যায়, রিক্সাওয়ালা বলেন, ভ্যান গাড়িওয়ালা বলেন, ঠেলা গাড়িওয়ালা বলেন, কৃষক, শ্রমিক, মজুর, মেতর সবাইকে জড়িয়ে ধরে এমনভাবে ভাবসাব দেখায় যে মনে হয় যে তার নিজের পরিবারকে সে যতটা ভালোবাসে তার চাইতে অনেক গুণ বেশি সে এই লোকগুলোকে ভালোবাসে, এরকম আন্তরিকতা মহব্বত দেখায়। এরপর তারা প্রতিশ্রুতি কি দেয় যে সমাজে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এগুলো তো থাকবেই না, পুরো সমাজটাকে ইউরোপ, আমেরিকা, সিঙ্গাপুর বানিয়ে ফেলবে এবং সে যদি নির্বাচিত হয় তাহলে জনগণ আসলে জান্নাতের সুখ অনুভব করবে। এই জাতীয় নানা রকম প্রতিশ্রুতি দিয়ে আসে এই নেতারা, কিন্তু নির্বাচনের পর এর পরবর্তী নির্বাচন পর্যন্ত এই নেতাদেরকে আর জনগণ চোখেও দেখে না। এমনকি জনগণ যদি কোনো সমস্যা নিয়ে তাদের সামনে দেখা করতে যায় তারা সেটাও কিন্তু পারে না এবং মানুষ দেখে কি ঠিক আগেও যেরকম ছিল তার চাইতে আরও খারাপ হয়েছে, ভালো হওয়ার কোনো লক্ষণ নেই। ঠিক এই জাতীয় নানা রকম প্রতিশ্রুতির মধ্য দিয়ে আসলে জনগণ এখন ধরে নিয়েছে যে বাংলাদেশের রাজনীতিবিদরা আসলে যেটা বলে তারা এটা করে না, আর যেটা করে সেটা কিন্তু তারা বলে না। কিন্তু জামাতের নেতারা আসলে এই জনগণকে কিন্তু সেই জাতীয় কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না। আপনি যদি জামাতের নেতাদের বক্তব্যগুলো যদি একটু ভালোভাবে খেয়াল করেন, তারা জনগণকে কি জাতীয় প্রতিশ্রুতি দিচ্ছে, খুব সিম্পল। তারা বলতেছে আমরা রাষ্ট্র সংস্কার করব, এই যে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি যেসব জিনিসগুলো হচ্ছে আমরা এগুলোকে আসলে প্রতিরোধ করব এবং আপনাদেরকে এগুলোর নিরাপত্তা দেব এবং মানুষের যে ছোট ছোট যে চাহিদাগুলো রয়েছে এই চাহিদাগুলো কিভাবে পূরণ করা যায় এই জাতীয় প্রতিশ্রুতিগুলো কিন্তু তারা দিয়ে যাচ্ছে। আর মানুষ কিন্তু জামাতের এই নেতাদের এই প্রতিশ্রুতিগুলো আসলে বিশ্বাসও করা শুরু করেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে জামাতের যে নেতাকর্মীরা রয়েছে এই নেতাকর্মীরা আসলে এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, বাজার দখল, ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে আসলে চাঁদা নেওয়া, তারপর এই যে বাজার দখল করা, এই কর্মকাণ্ডে কিন্তু তারা যুক্ত হচ্ছে না। এমনকি এই সমাজে যেই অন্যান্য দলের যেসব নেতাকর্মীরা রয়েছে যারা আসলে ক্ষমতায় যাওয়ার পর তাদের প্রভাব প্রতিপত্তি দেখায়, সে যে বিশাল বড় একজন ক্ষমতাধর ব্যক্তি এরকম সে নিজেকে জাহির করার চেষ্টা করে, কিন্তু জামাতের নেতাদের মধ্যে আসলে এই জাতীয় জিনিসগুলো তারা দেখতেছে না। তাই জামাতের এই নেতারা যেসব প্রতিশ্রুতিগুলো দিচ্ছে এবং ছোট ছোট যেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছে জনগণ কিন্তু আসলে এটাকে বিশ্বাস করছে। এছাড়াও বিএনপি বলেন বা আওয়ামী লীগ বলেন, এই দলগুলোর যেসব নেতারা রয়েছেন যখনই এই দলগুলো ক্ষমতায় থাকে তারা কি করে, বিভিন্ন অজুহাতে মাঝে মাঝে তারা এই 20 জন, 50 জন, 100 জন লোক নিয়ে তারা রাস্তায় মিছিল করতে নেমে যায় এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে। তখন তারা পুরো রাস্তাকে ব্লক করে তারা স্লোগান দেয়, মিছিল করে। আর এই মিছিলের পিছনে আসলে গাড়িগুলো জ্যাম হয় এবং গাড়িগুলো আস্তে আস্তে তাদের মিছিলের পিছনে পিছনে এগিয়ে যায়। এখন এই যে মিছিলের পিছনে যেসব গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলোতে যারা যাত্রীরা রয়েছেন বা এই গাড়ির স্টাফরা রয়েছেন, ড্রাইভাররা রয়েছেন, এরা কিন্তু আসলে বিরক্ত হয়। কিন্তু এই কাজগুলো আসলে আপনি জামাতের নেতাকর্মীদের মধ্যে আসলে দেখবেন না। এখন অনেকেই বলতে পারেন যে জামাতও তো মিছিল করে বা ছাত্র শিবিরও তো মিছিল মিটিং করে এবং তারাও তো রাস্তায় আসলে এইসবগুলো করে। তাদের উদ্দেশ্যে বলছি, যারা জামাতের মিছিলগুলো এমনি টিভিতে দেখেছেন, হয়তো সরাসরি দেখেননি, তারা সরাসরি দেখলে একটা জিনিস লক্ষ্য করবেন, জামাত যখন মিছিল করে আপনারা দেখবেন তারা রাস্তার একটা পাশে যখন তারা থাকে অন্য একটা সাইড দিয়ে দেয় যেখান দিয়ে আসলে গাড়ি চলাচল করতে পারে, মানে জনগণ বিরক্ত হবে এরকম কাজগুলো কিন্তু জামাত কিন্তু করতে চায় না। এর বাইরেও আপনারা দেখবেন যে জামাত যে সমাবেশগুলো করে এবং তাদের দলীয় যে কার্যক্রমগুলো পরিচালনা করে এগুলো তারা এমন এমন জায়গায় করে
যেসব জায়গাগুলোতে তাদের এই সমাবেশগুলো করলে জনগণ বিরক্ত হবে না, এই জাতীয় মানে জায়গাগুলো বেছে নিয়ে তারা তাদের দলীয় প্রোগ্রামগুলো করে। কিন্তু আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, এরা যে দলীয় প্রোগ্রামগুলো করে আপনারা দেখবেন এগুলো বেশিরভাগই তাদের কার্যালয়ের সামনে, রাস্তায়, যেখানে সেখানে তারা এগুলো পরিচালনা করে, এবং এতে আসলে জনগণ যে বিরক্ত হয় এটা কিন্তু তারা মাথায়ও নেয় না। আর জামাত এই ছোটো ছোটো জিনিসগুলোকে তারা প্রাধান্য দেয় এবং জনগণ যাতে তাদের উপরে বিরক্ত না হয় সে জাতীয় কর্মকাণ্ড করে। মানুষ আসলে জামাতের প্রতি আকৃষ্ট কেন হচ্ছে? আকৃষ্ট হওয়ার মূল কারণটা হচ্ছে এই যে আপনারা অনেকেই দেখেন যে রাস্তার পাশে অনেকগুলো ছোটোখাটো যে দোকানগুলো বসে, এই দোকানগুলো আসলে কারা বসায়? এইসব রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এই দোকানগুলো নিয়ন্ত্রণ করে এবং এরা দোকানগুলো বসিয়ে মানুষদেরকে সেখানে ব্যবসা করতে দেয়। এখন যারা এইসব দোকানগুলোতে ব্যবসা করে এরা তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এইসব নেতাদেরকে ভাড়া হিসেবে দেয়, এর বাইরে আবার পুলিশকেও দেওয়া লাগে, মানে পুলিশরাও তাদের থেকে একটা প্রতিদিন একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নেয়। এছাড়া এলাকায় যারা আসলে রাজনীতি করে এবং প্রভাব প্রতিপত্তি আছে তারা এইসব দোকানগুলোতে আসলে যখন চা খায় বা কোনো কিছু বাজার সদাই করে তখন কিন্তু তারা তাদের দলীয় পরিচয় দিয়ে একটা হ্যাডম দেখানোর চেষ্টা করে যে এগুলো পরে দেব বা বাকি নিয়ে আর দেয় না, এই জাতীয় নানা রকম কর্মকাণ্ডগুলো করে। কারণ এই কর্মকাণ্ডগুলোর সাথে যখন মানুষ দেখে যে জামাতের নেতাকর্মীরা এইসব কর্মকাণ্ডের সাথে জড়িত না এবং জামাত যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে এগুলোর সাথে তাদের যে চাহিদা, তারা যে জিনিসগুলোতে বিরক্ত হচ্ছে এই বিরক্তগুলো জামাত করতেছে না বা জামাতের নেতাকর্মীরা করতেছে না, এবং এই পর্যন্ত তাদের নেতাকর্মীদেরকে এইসব কাজে তারা জড়িত হতে দেখেও না। আর এই কারণে মানুষ কিন্তু জামাতের প্রতি আকৃষ্ট হচ্ছে। এছাড়াও আপনারা যদি আরেকটা জিনিস লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় আসলে পুলিশ কর্তৃক এবং আওয়ামী লীগের কিছু নেতারা যারা আসলে ধান্দাবাজিতে জড়িত ছিল এইসব নেতারা আসলে যেসব কর্মগুলো করেছেন, যেমন জামাত শিবির করাটা কিন্তু অপরাধ হিসেবে গণ্য হতো, এবং যারা জামাত শিবির করতো এটা যদি তারা জানতো তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, এমনকি আওয়ামী লীগের সময় যেসব জামাতের নেতাকর্মীদেরকে আসলে এই জুলুম নির্যাতন করা হয়েছে এবং অনেককে ফাঁসি দেওয়া হয়েছে বিচারের নামে, নানা রকম জুলুম নির্যাতন কিন্তু হয়েছে জামাতের উপর, এটা আপনাদের প্রত্যেককে স্বীকার করতে হবে। কিন্তু প্রত্যেকেই মনে করেছিল যে যদি আওয়ামী লীগ সরকার যদি ক্ষমতা থেকে যায় তাহলে জামাত কিন্তু এর মারাত্মক প্রতিশোধ নেবে। কিন্তু 5 আগস্টের পর আপনারা কি সে জাতীয় কোনো কর্মকাণ্ড দেখেছেন? বা একটা জিনিস চিন্তা করেন, যারা আওয়ামী লীগ করতেন তাদেরকেই বলতেন যদি 1 বছর পর আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, এই যে 5 আগস্টের পর আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে বা আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে যেসব নির্যাতন, তারপরে যেই মামলা বাণিজ্য, চাঁদাবাজি, তারপরে তাদেরকে পিটানো, তারা আসলে পালিয়ে থাকা, সেই সব এই কর্মকাণ্ডগুলো তাদের উপরে আসলে এই পতিত হয়েছে। এই কর্মকাণ্ডগুলো যারা সংগঠিত করেছে আওয়ামী লীগ যদি 1 বছর বা 2 বছর পরে ক্ষমতায় আসে, আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে এই লোকগুলোর উপরে কীরকম আক্রোশটা জানবে একবার আওয়ামী লীগ যারা করেন তারা চিন্তা করেন। কিন্তু বিগত 16 বছর যাবৎ এই যে দেলোয়ার হোসেন সাঈদী সহ জামাতের এরকম বড় বড় নেতাদেরকে আসলে ফাঁসিতে ঝুলানো হয়েছে এবং যারা সাক্ষী পর্যন্ত দিয়েছে তাদেরকে পর্যন্ত জামাত একটা ফুলের আঁচড়ও কাটেনি। মানে জামাত এমন কৌশলে তাদের রাজনীতির পলিসি স্থাপন করতেছে যে তারা আসলে মানুষকে ভালোবেসে তারা কাছে টানতে চায়। যেমন বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দলের জনসমর্থন সবচেয়ে বেশি। বাংলাদেশে যদি আপনি বিগত নির্বাচনগুলোর যদি হিসাব করেন তাহলে আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন এই দুইটা দলেরই কিন্তু 35%-এর উপরে জনসমর্থন রয়েছে। এখন 35%-এর উপরে যদি জনসমর্থন থাকে তাহলে জামাতের জনসমর্থনটা কোথায়? এখন তাদের যে অল্প জনসমর্থন রয়েছে তাদের এই জনপ্রিয়তাটা কাদের কাছ থেকে আনতে হবে? অবশ্যই তারা আওয়ামী লীগ এবং বিএনপির যে সমর্থক রয়েছে তাদেরকে তারা আসলে টার্গেট করছে এবং তাদেরকে আসলে ভালোবাসার মাধ্যমে কাছে টানার চেষ্টা করছে। তাই তারা প্রতিশোধ পরায়ণ হচ্ছে না এবং কি তারা সেরকম কোনো উগ্র কোনো কিছু দেখাতেও চাইছে না। এটা হচ্ছে জামাতের মূল পলিসি।
এখন অনেকেই বলতে পারেন যে জামাতের জনসমর্থন আসলে কত পার্সেন্ট? এই জামাতকে নিয়ে আমাদের চিন্তা করার বিষয় নাই। অনেকে চোখ বন্ধ করে সবসময় বলে থাকেন যে জামাত আসলে কয় পার্সেন্ট ভোট রয়েছে, তাদের হয়তো 5%, 10%, আবার অনেকে 2-3%ও বলেন। এখন আপনারা যারা আসলে চোখ বন্ধ করে এরকম চিন্তাধারা করতেছেন যে জামাতের আর কত পার্সেন্ট ভোট রয়েছে, তাদেরকে নিয়ে আসলে চিন্তা করার বিষয় কি? একটা জিনিস চিন্তা করেন, 20 বছর আগের বাংলাদেশের মানুষের যে চাহিদা এবং যে চিন্তাধারা, এই বিগত 10 বছর আগের চিন্তাধারার সাথে মিল ছিল না। আবার এই 10 বছর আগে মানুষ যে চিন্তাধারাটা করতো, এই 2024 সালে এসে সেই চিন্তাধারাটাই মানুষ করবে, আপনি এটা কিভাবে পাবেন? মানুষের চিন্তাধারা এবং কি সব কিছু মানুষের পাল্টাচ্ছে। এছাড়াও আপনারা দেখবেন যে জামাত, এই যে মানুষ যখন তাদেরকে নিয়ে কোনো কিছু সমালোচনা করে বা সোশ্যাল মিডিয়ায় যখন জামাতের কোনো একটা জিনিস নিয়ে যখন সমালোচনা শুরু হয়, তারা সাথে সাথে সেই কাজগুলো পরিহার করে এবং সেখান থেকে বেরিয়ে এসে তারা জনগণ যেভাবে চায় সেভাবে তারা করার চেষ্টা করে। এমনকি জামাত কিন্তু ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদেরকে কিন্তু মূল টার্গেট করে, এবং ইয়াং জেনারেশন যদি জামাতের কোনো সমালোচনা করে, তারা সাথে সাথে সেটাকে পরিবর্তন করার চেষ্টা করে। এর কারণটা কি? এই কারণটা হচ্ছে বাংলাদেশের যেসব ছেলেমেয়েরা আসলে মোটামুটি লেখাপড়া শেষ করার পর্যায়ে রয়েছে, এইসব ছেলেরা কিন্তু তার পরিবারের কাছে একটা মারাত্মক কিন্তু ভূমিকা রাখে। যেমন একটা শিক্ষিত ছেলে তার পরিবারের যে বাকি সদস্যরা রয়েছে, তার মা, বাপ, ভাই বোন যারা লেখাপড়া কম করেছে, এদেরকে কিন্তু প্রভাবিত করে। এখন এই যে শিক্ষিত তরুণ যে সমাজটা রয়েছে, এদেরকে আসলে জামাত আকর্ষণ করার চেষ্টা করছে এবং তাদের রুচি অনুযায়ী তারা চলার চেষ্টা করছে, বক্তব্য দিচ্ছে, বিবৃতি দিচ্ছে। এর মানে কি? এই তরুণরা যাতে তাদের একেবারে পরিবারের সবাইকে সহ, তার আত্মীয় স্বজন সহ সবাইকে যাতে জামাতের পক্ষে নিয়ে যায়, এই জাতীয় নানা কৌশল কিন্তু অবলম্বন করে জামাত তাদের রাজনীতির পলিসি ঠিক করতেছে। এখন যেসব আওয়ামী লীগ এবং বিএনপির নেতারা ঘুমিয়ে ঘুমিয়ে আসলে চিন্তা করছেন যে জামাতের আসলে জনসমর্থন কোথায় দেখতেছেন, আপনি কীভাবে দেখতেছেন, আসলে জামাত সেটা পারবে না, এখনও বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ আর বিএনপির উপর আস্থা রাখতেছে, আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে এরকম চিন্তা করতে থাকেন এবং চোখ বন্ধ করে এইসব চিন্তা যখন করতে থাকবেন, যখন চোখ খুলে দেখবেন আসলে পরিস্থিতি পাল্টে গেছে, তখন কিন্তু আর কিছু করারও থাকবে না। তখন আপনাদের আফসোস করা ছাড়া আর অন্য কোনো বিকল্প থাকবে না। বাংলাদেশের মানুষ এখন কি চায়, মানুষ এখন কোন পরিস্থিতি দেখতে চায় এবং রাজনীতিবিদদেরকে আসলে কেমন দেখতে চায়? কারণ মানুষ আসলে অতিষ্ঠ হয়ে গেছে যে মানুষ মনে করতো সরকারি কোনো কাজ করতে গেলে 1 টাকার জিনিস 10 টাকা দিয়ে করতে হবে, সেখানে ঘুষ দেওয়াই লাগবে, এটাই নিয়ম। এখন এই নিয়ম ভাঙার আসলে কেউ নেই এবং এটা ভাঙবেও না। কিন্তু জামাত মানুষের কাছে বোঝানোর চেষ্টা করতেছে আমরা ক্ষমতায় আসলে এই সব কোনো নিয়ম থাকবে না, এবং তাদের নেতাকর্মীদের যে চারিত্রিক গুণাবলী তারা মানুষের সামনে উপস্থাপন করার চেষ্টা করে, মানুষ কিন্তু তাদেরকে বিশ্বাস করতে শুরু করেছে। এখন আপনারা যারা চোখ বন্ধ করে এইসব চিন্তা করছেন, একবার ভাবেন তো, আমরা যে কথা বলতেছি, আমাদের পরিবারে কি আওয়ামী লীগের সদস্য নেই? বা একটা পরিবারের সবাই কি আওয়ামী লীগ অথবা বিএনপি করে? এবং আমরা যে মানুষদের সাথে চলি, সবাই কি আসলে এই আওয়ামী লীগ বা বিএনপি করে? এক একজন এক এক দল করে, বা সবাই কি জামাত করে না, বিভিন্ন দল করে। এখন আমরা যে তাদের সাথে মিশি বা আমাদের আত্মীয় স্বজন, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের ঘনিষ্ঠ যারা রয়েছে, তারা কি বলে এটা একটু লক্ষ্য করা দরকার। এখন বলতে পারেন বাংলাদেশে কত পার্সেন্ট লোক আসলে রাজনীতির সাথে জড়িত থাকে? বাংলাদেশে যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ সবগুলো রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে যদি একাত্র করা হয়, 10% লোকও তো হবে না যারা এই রাজনীতির সাথে সরাসরি যুক্ত থাকে। বাকি 90% লোক হচ্ছে কিন্তু তারা ভোটার, তারা ভোট দেয়। এখন এই লোকগুলোর চিন্তাধারা কি, আপনাকে সেটা বিবেচনা করতে হবে। আপনি রাজনৈতিক দলের কর্মী বা নেতা, এই দলটার সুবিধাভোগী, এটা চিন্তা করলে হবে না। আপনাকে যারা শুধু ভোট দেয়, দলকে ভালোবাসে, এই লোকগুলোর চিন্তাধারা পাল্টাচ্ছে কিনা আপনাকে সেটাও বিবেচনা করতে হবে। এখন বর্তমানে জামাত যে কৌশলে রাজনীতি করছে এবং মানুষ তাদেরকে আসলে মারাত্মকভাবে সমর্থন করে যাচ্ছে। এখন যদি আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীরা মনে করেন আমরা পূর্বের যেই রাজনীতি, সেই হিসেবে আমরা রাজনীতি করে যাব এবং চোখ বন্ধ করে ভাবতে থাকবো যে জামাতের আর জনসমর্থন কত,
তাদেরকে নিয়ে চিন্তা করার বিষয় নেই। আপনারা যখন চোখ খুলে দেখবেন তখন আপনারা সত্যিই আশ্চর্য হয়ে যাবেন। তখন আপনারা অবশ্যই ভাববেন আর আফসোস করবেন যে আসলে আমাদের চিন্তাধারার সাথে মানুষের চিন্তাধারার অনেক দূরত্ব হয়ে গেছে। এটা আপনারা আগামী নির্বাচনের পরে বুঝতে পারবেন, যদি আপনাদের যে রাজনীতির যে ধরনগুলো রয়েছে এই ধরনগুলো যদি আপনারা পরিবর্তন না করেন। কারণ এখনও বিএনপি এবং আওয়ামী লীগের নেতাদের থেকে আসলে বিভিন্ন হুমকি ধামকি স্বরূপ আসলে বক্তব্য বিবৃতি পাওয়া যায়। আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে, এখনও আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা আসলে হুমকি দিয়ে যাচ্ছেন, আমরা আসতেছি, আমরা আসলে এটা করব সেটা করব। আবার বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা এখন মনেই করছেন যে তারা ক্ষমতায় এসেই বসে রয়েছেন, অতএব আমরা যাই করি না কেন জনগণ আমাদেরকে ভোট দিতে পারবে। আসলে মানুষের চিন্তাধারা কিন্তু পাল্টে যাচ্ছে এবং মানুষ এখন ভিন্ন রকম চিন্তা করছে। এটা আপনাদেরকে বুঝে তারপর রাজনৈতিক পলিসি ঠিক করতে হবে এবং পূর্বের যে রাজনীতি এটা ছেড়ে দিয়ে এখন এই বর্তমান যে প্রজন্ম মানুষ আসলে যেটা চায় সেই অনুযায়ী রাজনীতি করতে হবে। সম্মানিত দর্শক, আশা করছি আমি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছি। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।